দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আপনারা নিশ্চয়ই জানেন চ্যানেল 24 এর সাপ্তাহিক এই আয়োজনে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন আর দুদিন পরেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। সেই উৎসবের কেমন প্রস্তুতি কিংবা পহেলা বৈশাখ আগে কেমন পালন হতো বন্দরনগরী চট্টগ্রামে কিংবা এখন কেমন হচ্ছে, অথবা পার্বত্য অঞ্চলের পহেলা বৈশাখ বরণটাই বা কেমন, সেসব বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ ডিসিল চট্টগ্রামের আহ্বায়ক অলোক কুমার ঘোষ এবং কবি সাংবাদিক ওমর কাইসার। আপনাদের দুজনকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা একটু শুরুতেই পহেলা বৈশাখের যে প্রস্তুতি বন্দরনগরী চট্টগ্রামে, তার উপর আমাদের সহকর্মী একটি প্রতিবেদন তৈরি করেছেন, সেটা একটু দেখে আসি। দর্শক, নতুন বছর বরণের প্রস্তুতিতে ব্যস্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিক্ষার্থীরা। নগরীতে প্রতি বছর পহেলা বৈশাখের অন্যতম অনুষঙ্গ আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা সাজানোর আয়োজনটি করে এই চারুকলার শিক্ষার্থীরা। বৈশাখ সামনে রেখে শোভাযাত্রার বিভিন্ন উপকরণ যেমন নানা ধরনের মুখোশ, মোরগ, মাছ সহ নানা প্রাণীর প্রতিকৃতি তৈরিতে ব্যস্ত তারা। এগুলো সবগুলো কাজ প্রায় শেষের দিকে, শুধু রং করা আর ফিনিশিং দেওয়াটা বাকি আছে আর কি। আমাদের প্রস্তুতি অলমোস্ট 80% ডান, জাস্ট ড্যামিগুলো কালার করা বাকি, মাছগুলো পেস্ট করা বাকি, অলমোস্ট শেষের দিকে। কালকের 14 তারিখের আগেই যা হওয়ার হয়ে যাবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। খুব ভালো একটা যে নতুন পরিবর্তন এসেছে আমাদের দেশে, এরপরে যে এই প্রত্যাশাটা আরও অনেক বাড়িয়ে দিয়েছে, আমাদের ঐতিহ্যকে তুলে ধরতে পারছি আমরা। নগরীতে পহেলা বৈশাখের জমজমাট আয়োজন হয় সিআরবি শিরিষতলায়। চৈত্র সংক্রান্তি আর নতুন বছরের প্রথম দিনের আয়োজনের প্রস্তুতি চলছে উন্মুক্তই বিনোদন কেন্দ্রে। চলছে মঞ্চ প্রস্তুত, অভিনয় শিল্পীদের গ্রিন রুম তৈরি সহ নানা প্রস্তুতি। আয়োজকরা বলছেন অন্য সব আয়োজনের সাথে এবার নতুনভাবে যুক্ত হচ্ছে জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিতা। সব মিলিয়ে জমজমাট আয়োজনের প্রত্যাশা তাদের। আমাদের বাঙালি সংস্কৃতির যত অনুষঙ্গ আছে, শিল্প সাহিত্যের যত অনুষঙ্গ আছে, সবকিছু মিলে আমরা এই 2 দিনের উৎসবকে আমরা আয়োজন করে থাকি। এবারও আমরা সেই আয়োজনের মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তিতে বিকেল 3:30 আগামীকাল অনুষ্ঠান শুরু হবে। এর পাশাপাশি এবার কাবাডি প্রতিযোগিতার অংশগ্রহণ করছি, যেটি আমাদের জাতীয় খেলা, এবং সেটি আমাদের এবারের নতুন যাত্রা। বন্দরনগরীতে পহেলা বৈশাখের মূল আয়োজনটি থাকে ডিসি হিলে। 1978 সাল থেকে বৈশাখ বরণের আয়োজন হয়ে আসছে এখানে। এবারও আবহমান বাংলার সব সাংস্কৃতিক ঐতিহ্যের মিশেলে দিনব্যাপী আয়োজনের কথা বলছেন আয়োজকরা। অংশ নেবে অর্ধশতাধিক সাংস্কৃতিক সংগঠন। আবাল বৃদ্ধা বনিতা সকলেই যাতে খুব স্মুথলি, খুব সহজভাবে এসে অনুষ্ঠানটা উপভোগ করতে পারে, সুন্দরভাবে করতে পারে, সে লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের বিশ্বাস আমাদের অনুষ্ঠানটা সুন্দর হবে এবং আমরা সকলকে আনন্দ দিতে পারবো এবং সকলের যোগে এই বাঙালির যে ঐতিহ্য, এটা খুব জয়যুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি। বৈশাখের শোভাযাত্রা সকাল 9টায় চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরুর কথা জানিয়েছেন আয়োজকরা। এছাড়া বৈশাখের আয়োজন শুরু হবে সকাল 7টায়। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, আমরা পহেলা বৈশাখের প্রস্তুতির যে প্রতিবেদনটি সেটা দেখছিলাম, আমরা আলোচনায় ফিরছি। আমি একটু শুরুতে যেতে চাই অলোক কুমার ঘোষ আপনার কাছে। যে আমরা জানি যে বন্দরনগরী চট্টগ্রামে সেই 70-এর দশকের শুরুর দিকে চট্টগ্রামে পহেলা বৈশাখ যে অনুষ্ঠান আয়োজন বা সেটা শুরু হলো, এইটার শুরুটা একটু জানতে চাই আগে। শুরুতে কিভাবে হলো? এই শুরুটা প্রায় 78-এর দিকে এই শুরু হয়েছিল। তখন নগরীর আপনার এই ডিসি হিলে তখন আমাদের চট্টগ্রামের যে সাংস্কৃতিক কর্মীরা ছিল, সিনিয়র যারা ছিল, ওনারা সবাই মিলে ওই ডিসি হিলের উপরে, এখন তো অনেক পলিশ করা আছে, কিন্তু তখন কোনো সিট ছিল না, পাহাড় ছিল, ওই উপরে লেবেল করে কিছু ওই যে কাঠের ফ্রেম করে ওখানে মঞ্চ করা হতো। তো ওখানেই এই বিভিন্ন কালচার টিমরা এসে গান গাইতো, নাচতো, বিভিন্ন আবৃত্তি অনুষ্ঠান হতো। এর সঙ্গে সঙ্গে আশেপাশে বিভিন্ন স্টল, ছোটোখাটো, যেমন বৈশাখী মেলা বসতো, তেমন কোনো বসতো না, তেমন যে এই পান্তা ভাত, তারপর মাছ ভাজি, এগুলি খেতে দেখতাম সবাই। খুব সারাটা দিন উৎসাহ উদ্দীপনার ভিতর দিয়ে চলতো।
এর পরপরই তখন আমরা ঠিক করলাম যে এখানে একটা মেলা হওয়া দরকার, বৈশাখী মেলা হওয়া দরকার, কারণ এর 11 বৈশাখ আবার লালদিঘির মেলা আছে। সেই উপলক্ষে বিভিন্ন গ্রামে ওই ঢোল পিটাতো, পিটায় এটি ওখানে ওই যে জড়ো বিভিন্ন লোকজনকে বলতো মেলা হবে। আস্তে আস্তে এই রাস্তার উপরে বিভিন্ন ওই মাটির জিনিস, বাংলার বিভিন্ন ঐতিহ্যগুলি নিয়ে বসতো ওরা। মেলাটা জমজমাট হয়ে গেছিল এবং বাঙালির যে উৎসব, সমস্ত প্রধান উৎসব হচ্ছে বৈশাখী মেলা। সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে একত্রে সারাটা দিন কাটাতো। আগে বর্ষ বিদায়ও হতো, বর্ষ বরণও হতো, কিন্তু কোভিডের পরে একটু গ্যাপ হয়ে গেছে। কোভিড 2 বছর তো আমাদের কোনো মেলায় হয়নি। এরপরে একবেলা হতো, তখন ওই সকাল 6টায় আরম্ভ হতো, কারণ বিকেল 4টা-5টা ভিতর শেষ হয়ে যেত বিভিন্ন কারণে। এইবারও কারণ ঈদগুলো বেশি দিন হলো না, ঈদের পরপরই অনুষ্ঠান, তো সেই কারণে আমরা চিন্তা করলাম যে অন্তত ছোট করে, কারণ যে ঐতিহ্যটাকে রক্ষার জন্য ওইটা করলাম। কারণ একটা মিলন মেলা, বাঙালির যে মিলন, চট্টগ্রামের যে মিলন মেলা এই বৈশাখী মঞ্চকে ঘিরে, সেই কারণে আমরা চিন্তা করলাম এই 5টা পর্যন্ত করবো। তারপর অনেক কারণে সমস্যা হচ্ছে, এখন যখন বললো 4টা পর্যন্ত, তো আমরা 4টা পর্যন্ত করবো সীমিত আকারে। সকাল 7টায় শুরু করব, সেই মধ্যাহ্নে ধরেন একটু সামান্য ব্রেক হয়তো দিতে পারি, নাও দিতে পারি, টানা চলবে 4টা পর্যন্ত, তারপরে শেষ করব আমাদের অনুষ্ঠান। এবারের আয়োজন কেমন সেটা নিয়ে আপনার সঙ্গে আরো বিস্তারিত কথা বলবো। আমি একটু কবি সাংবাদিক ওমর কাছে আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে অলোক কুমার ঘোষ তিনি শুরুর কথাটা বলছিলেন, এই যে ডিসি হিলকে ঘিরে যে পহেলা বৈশাখের যে উৎসব, আমি যতটুকু জানি যে এটার খুব কাছেই হচ্ছে আপনার জন্ম এবং এইখানেই আপনার জন্ম, এখানে আপনি ছোটবেলা থেকে এই যে পহেলা বৈশাখের আয়োজন দেখেছেন, সেকালের পহেলা বৈশাখের আয়োজন যদি আপনার দেখা অনুযায়ী যদি একটু কিছু বলেন। হ্যাঁ, আমি আসলে জন্ম এখানে না, কিন্তু খুব শৈশব থেকে ডিসি পাহাড়ের পাদদেশে আমাদের বাড়ি। তো ওখান থেকে দেখলাম যে একটা ছোট্ট আয়োজন, সচেতনতামূলক একটা আয়োজন, সাংস্কৃতিক আয়োজন, কয়েকজন সাংস্কৃতিক বুদ্ধিজীবী যারা এখনো আছেন, তৎকালীন ওয়াহিদুল হক ছিলেন, এরা আবুল মোমেন, ডাক্তার কামালে খান, উদিচির অনেক মানুষ, এরা সবাই মিলে ঠিক করলো যে একটা সব সংগঠন মিলে চট্টগ্রামে একটা ছায়ানট যেটা কেন করে ঢাকায়, সেইটার আদলে করবে। তো প্রথমটাতে আমি গিয়েছিলাম, মনে আছে, আমরা তখন কৈশোর উত্তীর্ণ। তো সবাইকে সকালবেলা সকালের নাস্তা খাইয়েছিল আয়োজকরা। তার মানে বোঝা যাচ্ছে মানে কীরকম, মানে যাদেরকে নাস্তা খাওয়ানোর মতো আয়োজন করতে পেরেছে আর কি, ওই রকম প্রথমটা। তো কিন্তু বাঁশির সুরে আমাদের ঘুম গিয়েছিল ভোরে একদম, সেই স্মৃতিটা এখনো লেগে আছে। একটা নান্দনিক, একটা চমৎকার একটা অনুষ্ঠান। এইটা ধীরে ধীরে মানে পুরো বাংলাদেশের ঐতিহ্য পরিণত হলো। সব মানে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্যদল থেকে শুরু করে সব মানুষের একটা বিশাল একটা মিলন মেলায় পরিণত হলো। এখন তো এই পয়লা বৈশাখ আমাদের বাসার সামনে রাস্তাটা বন্ধ থাকে, মোমিন রোড বন্ধ থাকে, ডিসি পাহাড়কে কেন্দ্র করে পুরো এরিয়া ধরে একটা মেলা বসে। মানুষ আসে, মানুষ যায়, সাজে, মানে আনন্দ করে, ইয়ে করে, নানা রকমের। এটা মানে ডিসি পাহাড়ের বৈশাখী মেলায় বলি এখন আমরা, ওটা এখন আমাদের ঐতিহ্যের একটা অংশ হয়ে গেছে। ছোটবেলা থেকে দেখছি আর কি। মানুষের মধ্যে গ্যাপ ছিল, উনি যে বলেছেন ওই যে কোভিডের কারণে গ্যাপ ছিল, এটা আর কি। তো ওখানে এই মেলা যেটা হয় আমাদের দেশের মেলাটা, এই যে বিভিন্ন এই ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্পের বসা, এটা সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। একজন ক্ষুদ্র ব্যবসায়ী কিছু পুতুল বানায়, একজন কিছু খাবার বানায়, মুড়ি, মোয়া, এইসব, তারপর প্রয়োজনীয় নানা রকম জিনিস। কদিন পরে কিন্তু আরেকটা ঐতিহ্যবাহী মেলা আছে, 100 বছরের পুরনো, আব্দুল জব্বারের বলি খেলা ঘিরে আসে। তো ওইটার একটা প্রাক প্রস্তুতি বলা যায় আর কি, এরকম এই ডিসি পাহাড়ে। এবং ডিসি পাহাড়ের যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে,
সেটা হচ্ছে মানে এখানে সব নাটকের দল, সব গানের দল, সব সাংস্কৃতিক প্রতিষ্ঠান সবাই এখানে অংশগ্রহণ করে। এটা আমার খুব ভালো লাগে। নিশ্চয় আপনাদের দুজনের সঙ্গে আরো আলোচনা করব। আমরা একটু পাহাড়ের খবরটা আমরা একটু জেনে আসতে চাই। দর্শক, আমরা একটু যেতে চাই পাহাড়ে। সেখানেও প্রতি বছর যে পহেলা বৈশাখ পালন হয় বা সেখানে যে বৈশাখী উৎসব হয়, সেই উৎসবকে ঘিরে যে পাহাড় রঙিন হয়ে ওঠে, আমরা সেটা নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন গবেষক, লেখক ও উন্নয়ন কর্মী মথুরা বিকাশ ত্রিপুরা। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আপনার স্মৃতিতে যদি এমন কিছু থাকে যে পাহাড়ের এখন যে বৈশাখী উৎসব পালন হয় সেটা এখন থেকে আরো 20 বছর 30 বছর বা তারও আগের সময়কার যে চিত্র, সেটা যদি আপনার স্মৃতিতে যদি থাকে একটু যদি বলেন আমাদেরকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম, ছোটকালে আমাদের এরকম দিনগুলোতে ঘুম ভাঙতো আসলে ধরেন পাখির ডাকে। হ্যাঁ, চারিদিকে পাখির ডাকে আমাদের ঘুম ভাঙতো। এবং আমাদের বাড়ির যারা বয়স্ক জনেরা আমাদেরকে এই ছড়ায় যাওয়ার জন্য নিয়ে যেতেন। সেখানে দেখা যেত যে আমরা ওই যে স্নান করে তারপরে ওই দিনে আমরা আমাদের গৃহপালিত যত পশু পাখি রয়েছে তাদেরকে খাবার দিতাম। এবং আমাদের যে গরু যেগুলো ছিল সেগুলোকে আমরা ফুলের মালা পরিয়ে দিতাম। এরকম কিছু কাজ ছিল। এবং সারা বছর আমাদের যেসব মেয়েরা, বিশেষ করে গ্রামে তো তখন 14-15 বছর হলে যুবতী বলা হয়ে থাকে, 14-15 বছর হলে তারা ওই সারা বছর ধরেন যে কাপড় বুনতে শিখতো। এবং এই দিনটা, যেমন আজকের দিনটা চাকমাদের জন্য ফুল বিজু, আমাদের আবার আগামীকাল শুরু হবে ত্রিপুরাদের, আমরা সেটাকে বলি হারি বিশু। হারি বিশুর দিনে হচ্ছে মূলত আমাদের যেসব মেয়েরা সারা বছর কাপড় বুনতে শিখতো, তারা তাদের যে বোনা কাপড়টা ওই দিনে তারা সকালে ভাসিয়ে দিত। এটা মূলত হচ্ছে যে গঙ্গি মায়ের কাছে তারা এটাকে নিবেদন করতো, তারা যাতে ভালোভাবে কাপড় বুনতে পারে। কারণ আমাদের সমাজে তখন কাপড় বুনতে পারাটা নারীদের জন্য একটা বড় ধরনের স্কিল ছিল, সেটাকে দেখেই মূলত তাদের স্কিলটা বিবেচনা করা হতো, ওভাবে হতো। এবং এরপরে হচ্ছে বিশেষ করে এই যে গ্রামে ফিরে এসে আবার আমাদের যারা বয়স্ক জনদেরকে, ওটা অবশ্যই আমরা পরের দিনে করি, যে সবাই মিলে আমরা ঘোরাফেরা করতাম, বয়স্কদেরকে প্রণাম করতাম এবং গোসল করিয়ে বয়স্কদেরকে পা ধুয়ে দিয়ে বা স্নান করিয়ে শ্রদ্ধা জানাতাম। এরকম কাজ হতো। এবং সারাদিন আমাদের যে পাচন খাওয়ার জন্য আমরা ঘরে ঘরে ঘুরে বেড়াতাম। এবং যারা কীর্তন করে তারা সারাদিন কীর্তন করে ঘুরত। এবং আরেকটা বিষয় যেটা আমাদের জন্য আনন্দের ছিল, যে বৈশু বা বৈশুক যেটাকে আমরা বলি, এটা আসার ধরেন প্রায় 2-3 মাস আগে থেকে গড়িয়ার ঢোল বাজতে শুরু করতো। এটা আমাদের জন্য একটা বড় আনন্দের বিষয় ছিল, কারণ তারা তখন তালিম দিতে শুরু করতো, যে যেহেতু তারা এই বৈশাখীর সময়ে বা বৈশু বা বৈশু সাংগ্রায়, যেটা নানান জাতি নানান নামে ডাকে এটাকে, এই দিনে বিশেষ করে ত্রিপুরাদের গড়িয়া দল 7 দিনের জন্য বিভিন্ন গ্রামে তারা ঘুরে বেড়ায়। এই যে পরিক্রমার জন্য তারা কিন্তু আগে থেকে তালিম করতে হতো, যে যেহেতু সারা বছর তারা এটা তালিম করে নাই, ওই বছরে যাতে ভালোভাবে তারা করতে পারে এই তালিম করে তারা এই মানে নাচার জন্য বের হয়ে যেত গ্রাম থেকে। এবং এটা সারা সপ্তাহ জুড়ে তারা কিন্তু অনেক নিয়ম নীতি পালন করতে হতো। তাদের স্নান করা মানা ছিল, বা ওই যে উঁচু স্থানে ঘুমানো মানা ছিল, বা এরকম অনেক কিছু তাদের মানতে হতো। এবং যে মানে নেশা জাতীয় দ্রব্য তারা গ্রহণ করতে পারতো না, অনেক কিছু তারা মানতে হতো ওই 7 দিনে তারা যখন গ্রাম পরিক্রমা করতো। এরকম ছিল। কিন্তু এখন আস্তে আস্তে বর্তমান যুগ আসার পরে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আপনারা খেয়াল করবেন যে অনেক সময়ে আমাদের যে ফুল ভাসানো নামের একটা আজব ধরনের একটা কার্যক্রম শুরু হয়েছে বিগত 1 দশকের মতো সময়ে, যে আমরা ওই যেটাকে আসলে ওই যে কাপড় ভাসানো হতো ওটাকে ফুল ভাসানোর জায়গায় আমরা নিয়ে গিয়েছি। আসলে ফুল ভাসানোর কোনো কারণ ত্রিপুরা, আপনাকে ধন্যবাদ। অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। আমরা বিরতি থেকে এসে আপনার আরো কথা শুনবো। আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে হবে আমাদের, আপনি সঙ্গেই থাকুন আমাদের। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাব, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা আলোচনা করছিলাম পহেলা বৈশাখ বরণ নিয়ে। চট্টগ্রাম এবং বিশেষ করে পার্বত্য অঞ্চলে এই সম্পর্কিত নানা ধরনের অনুষ্ঠান চলছে। আমরা এ বিষয়েও আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ ডিসিল চট্টগ্রামের আহ্বায়ক অলোক কুমার ঘোষ এবং কবি সাংবাদিক ওমর কায়সার। আমি আবারও আপনার কাছে একটু যেতে চাই অলোক কুমার ঘোষ। আপনি বলছিলেন যে অতীতের যে পয়লা বৈশাখের যে অনুষ্ঠান, এবারের আয়োজনটা নিয়ে একটু জানতে চাই। এবার কি কি আয়োজন থাকছে আপনাদের? এবার উল্লেখযোগ্য কি কি থাকবে? উল্লেখযোগ্য এবার যেমন আমরা মেলার জন্য চেষ্টা করছি, কিন্তু এখন একটু লোকজন কম আসে, উৎসাহ তো একটু কম। কিছুদিন আগে ঈদ চলে গেল, সেই কারণে প্রস্তুতি একটু কম ছিল। তবে ডিসি হিলের এই পয়লা বৈশাখকে ঘিরে চট্টগ্রামে একটা ব্যাপক সাংস্কৃতিক চর্চা চলে। দেখা যায় যে অনেক নতুন নতুন কালচারাল এই দলও তৈরি হয়ে যায়, যার ফলে একটা সুবিধা। কারণ সংস্কৃতি না থাকলে তো দেশ টিকে থাকবে না, সংস্কৃতি মূল জিনিস দেশের। সেখানে দেখা যায় যে অনেক প্রচুর ছেলে মেয়ে এইটা নিয়ে চর্চা করে, যার ফলে একজন গার্ডিয়ান চায় ওর মেয়েটা একটু মঞ্চে গান গাক, ও চায় একটু আবৃত্তি করুক। হ্যাঁ, এইটুকুই পাওয়া, তারা তো আর কিছু চাওয়া পাওয়া নেই। এই কারণে আমরা চাই ব্যাপকভাবে সবাই একসাথে মিলিত হোক, চর্চা করুক। কিন্তু আমাদের সময়টা তো মানে খুব সীমিত, যার ফলে সবাইকে দিতে পারছি না। আমাদের প্রায় 51টা প্রতিষ্ঠান বোধহয় এইবার জয়েন করছে, সবাই 8 মিনিট করে পাবে আবৃত্তি, নাচ আর গান। আর নাটকের দল যারা আছে আমরা অ্যারেঞ্জমেন্ট করি, কিন্তু আমরা নাটক করি না, কারণ একটা নাটক করতে হলে মিনিমাম 1 ঘন্টা 10 মিনিট চলে যাবে, সময়টা বিশাল। সেই কারণে আমরা নাটকগুলি করি না, ওদেরকেই পার্টিসিপেন্ট হিসেবে ওরাই গান গায়, নাচে। এই উৎসবটা চট্টগ্রামের মানে দেখবেন ভোর 6টা থেকে প্রচুর দর্শক হয়ে যায় টিসি হিলে, সব মিলন মেলাতে। এক সময় বাঁশি দিয়ে শুরু হতো, এবারের শুরুটা কি? এবার হচ্ছে আপনার তবলা দিয়ে, তবলা লহরা দিয়ে একটা ওই দল আছে, নামটা ঠিক মনে পড়ছে না, ওদের একটা বিরাট টিম আছে, ওই তবলা দিয়ে শুরু হবে এবারের। তারপরে সব শুরু হবে গান, তারপর নাচ, এইভাবে সেটিং করা আছে একটার পর একটা। তো গতবার ছিল বেহালা দিয়ে করা ছিল, এবার হচ্ছে তবলা দিয়ে, আবার এন্ডিং হবে আবার ওই বেহালা দিয়ে এবার। হ্যাঁ, এইভাবে সাজিয়েছি আর কি মোটামুটি। আর সময় যেহেতু কম, সবাই ডিউরেশনও কম, ছোট তো। তারপর সবাই বলছে ঠিক আছে আমরা পার্টিসিপেন্ট একটা হলে গান গাই, তবুও আমরা শান্তি পাবো, ডিসিএল প্রোগ্রামটা হচ্ছে, এটাই একটা মনের শান্তি। কারণ এটা একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান, এটা যদি চলে যায় এটা তো বাঙালির ভিতরে, আমাদের চট্টগ্রামের লোকদের কাছে একটা মনটা খারাপ থাকবে। সেই কারণে আমরা চাই হোক। হয়তো এবার আমরা অনেক সময় নিজেদের পকেটের পয়সা দিয়েও করতে চেষ্টা করি জিনিসটা, যাতে করে সবাই আসে দেখে। একসময় তো মিডিয়ার লাইভ টেলিকাস্টই হতো, এটা এখন হচ্ছে না, যদিও সামনে হয়তো হবে। আমরা চিন্তা করছি আগামীবার বর্ষ বিদায়, বর্ষ বরণ দুটোটাই করবো। আপাতত এইভাবেই চলুক। আর এবার নিশ্চয়ই ওমর কায়সার, আপনার কাছে জানতে চাই, এই যে উনি বলছিলেন ডিসি হিলকে ঘিরে সাংস্কৃতিক যে চর্চার জায়গাটা, এইটার আসলে আগেকার চিত্র বা এখন আসলে কতটুকু হচ্ছে এই চর্চার জায়গাটা, আপনি কি মনে করেন যে শুধু এখন তো আমরা দেখি যে ডিসি হিলের বাইরেও বিভিন্ন জায়গায় এখন পয়লা বৈশাখের নানা ধরনের আয়োজন হচ্ছে, এই সাংস্কৃতিক চর্চার জায়গাটা নিয়ে একটু আপনার? না, এটা ঠিক বলেছেন। আসলে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় ডিসি পাহাড় আসলে উপচে পড়ছে, এমন মানুষ, এমন এক পর্যায়ে এত কোলাহলের মধ্যে ওই যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় সেটাকে ছাপিয়ে মানুষের উপস্থিতিটাই ওখানে প্রাধান্য পায় এবং মেলাটাই প্রধান হয়ে উঠেছে আর কি। এই কারণে দেখা গেল এই অল্প দূরে, মানে আধা কিলোমিটার দূরত্বের মধ্যে আরেকটা আয়োজন হলো, যেটা হচ্ছে সিআরবির শিরিষতলায় দ্বিতীয় বৈশাখের আয়োজনটা হলো। ওইখানে ওরা আর একটু নতুন জিনিস যোগ করলো, যে চট্টগ্রামের বৈশাখী মেলা, যেটা একটা প্রধান প্রাচীন উৎসব, বলি খেলা সহ ওখানে নানা রকমের নাটক জুড়ে দেওয়া হলো। এরপর দেখা গেছে, আমরা দেখেছি কর্ণফুলী নদীর পাড়ে, গ্রামে, পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে, মোড়ে মোড়ে, সবখানে পুরো চট্টগ্রাম জুড়ে, এই সমুদ্র সৈকতে, মানে চট্টগ্রাম জুড়ে পুরোটা শহরেই
একটা উৎসবের শহরে পরিণত। ভালো লক্ষণ বলতে গেলে এটা হয়েছে। এবং প্রত্যেক জায়গায় এই ডিসি পাহাড়ের উপর একটা চাপটা কমে গেছে। চাপটা কমে যাওয়াতে মানুষ এখন ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে একটা মনোনিবেশ করতে পারছে, এবং যে যার মতো করে এমনিতে আমাদের পয়লা বৈশাখের কিছু সামাজিক অনুষ্ঠান আছে। এই যে নগরের যে এটা কিছু সামাজিক আছে অনুষ্ঠান, কিছু পারিবারিক অনুষ্ঠান থাকে, কিছু নানা রকমের একটা ইয়ে থাকে। কিন্তু এই যে সামাজিকভাবে ছড়িয়ে পড়া পয়লা বৈশাখ, এটা হচ্ছে ধরেন আপনার 90 দশক থেকে শুরু হয়েছে আমাদের দেশে, আমাদের চট্টগ্রামে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এতে দেখা করা। যেমন এই যে এই ডিসি পাহাড়ের নিচে ফুলকি নামে একটা প্রতিষ্ঠান, ছোটদের প্রতিষ্ঠান, ওরা গত 34 বছর ধরে শুধুমাত্র ছোটদের জন্য একটা বৈশাখী মেলা করে। এখানে ছোটরা আসে, তাদের নিজেদের বানানো, ছোটরা গান করে, 3-4 দিন ধরে মেলা চলে। এইভাবে আপনি দেখবেন চট্টগ্রামের সবখানে, এবং সেই মেলার রেসটা কিন্তু একবারে জব্বারের বলি খেলা পর্যন্ত থাকে নানা রকমের। আপনার জব্বারের বলি খেলা 12ই বৈশাখ হয়তো 3 দিন আগে থেকে কিন্তু ওখানে নানা আয়োজন শুরু হয়। তো তবে একটা কথা আপনি যে বলেছেন আমাকে শুরুতে, যে ডিসি পাহাড়কে কেন্দ্র করে চট্টগ্রামের সাংস্কৃতিক চর্চা একসময় এটা খুব করে হতো। যে কোনো অনেক বড় বড় অনুষ্ঠান হতো, শুধু পয়লা বৈশাখ না, নজরুলের জন্মবার্ষিকী, রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী থেকে শুরু করে নানা বসন্ত উৎসব। কিন্তু গত কয়েক বছর ধরে চট্টগ্রামে ওই শুধু পয়লা বৈশাখের, ডিসি পাহাড়ে শুধু পয়লা বৈশাখের আয়োজন ছাড়া অন্য কোনো সাংস্কৃতিক আয়োজন হচ্ছে না। কোভিডের পরেই কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে। না, কোভিডের আগেও হয়েছে। এটা হয়েছে কারণ চট্টগ্রামে আসলে বস্তুত কোনো পার্ক নেই। তো এইখানে ভোরবেলা প্রাতঃ ভ্রমণে এবং বৈকালিক ভ্রমণে প্রচুর মানুষ হাঁটাহাঁটি করে, করে, আর কোনো জায়গা নেই। তো সিআরবি সিরিজতলা ছাড়া ওইরকম প্রশস্ত পরিসর নেই যেখানে মানুষ সকালের ব্যায়াম করবে, হাঁটবে, করবে। এই যে সাংস্কৃতিক চর্চার জায়গাটা আপনি যেটা বলছিলেন যে আগের থেকে কমছে, এইটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব দুজনের সঙ্গে। আমি আবার একটু পাহাড় থেকে ঘুরে আসি। আচ্ছা, জানো, ঠিক আছে। দর্শক, আমরা আবারও যেতে চাই খাগড়াছড়িতে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মথুরা বিকাশ ত্রিপুরা। মথুরা বিকাশ ত্রিপুরা, আপনার কাছে আবারও যেতে চাই। আপনি শুরুতেই আমাদেরকে বলছিলেন যে আগে কেমন দেখতেন আপনারা সেখানে বৈশাখী বা নানা নামে যে উৎসবগুলো পালন হয়, আসলে কি আগের যে জৌলুস, সেই জৌলুস মতেই কি এখন আসলে উৎসব হয় পাহাড়ে? জৌলুস বলতে এখানে আসলে অনেক পরিবর্তন এসছে। কারণ আগেকার দিনে যে সাংস্কৃতিক যে পরিমণ্ডল ছিল, এখন তার সেরকম নাই। এখনকার পরিমণ্ডল অন্যরকম, এবং এখন পারিপার্শ্বিকতাও আগের মতো আর নেই। আগেকার দিনের মতো আমাদের সেরকম মানে কি বলবো, যে স্রোতস্বিনী ছড়াও নেই যেখানে আমরা ছোটকালে মানে স্নান করে আমাদের বৈশি শুরু করতাম। এখন যেটা পরিবর্তনের মধ্যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, ধরেন যেমন আগেকার দিনে আমাদের পাচন যেটা খেতাম আমরা, পাচনে কিন্তু কোনো রকম আমিষ জাতীয় জিনিস দেওয়ার চল ছিল না। কিন্তু এখন মুখরোচক করার জন্য আমরা এখানে অনেকে মাংস দিচ্ছি, নানা ধরনের শুটকি দিচ্ছি, এরকম মানে পরিবর্তন হয়ে আসছে। তারপরে আগেকার দিনে সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রম হতো, খেলাধুলা হতো, যে আমাদের ঐতিহ্যবাহী বিভিন্ন ক্রীড়া হতো, এবং নানা ধরনের প্রতিযোগিতা হতো। কিন্তু ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যুব সমাজ অনেক ক্ষেত্রে এই যে সাউন্ড বক্স নিয়ে নানান ধুমধারাক্কা গান বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেটা হয়তো আমাদের সংস্কৃতির সাথে সেভাবে যাচ্ছে না। এবং আমরা যে কোনোভাবে হোক আমাদের যুব সমাজকে আমাদের এই যে সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে সেভাবে আমরা টানতে পারছি না। এটা একটা বড় ধরনের, আমি বলবো যে স্খলন টাইপের, আমি বলবো আর কি। তো এখন এই জায়গাতে হচ্ছে আমাদের যে জৌলুস বলি বা যাই বলি, এখন আবার নতুন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় উৎসবকে কেন্দ্র করে মেলা হচ্ছে। আমরা 3 জেলাতেই দেখতে পাচ্ছি নানান ধরনের মেলা হচ্ছে,
এখানে ঐতিহ্যবাহী নানান কিছু প্রদর্শনী হচ্ছে, আবার ফিরে আনার একটা আকুতি আমরা দেখতে পাচ্ছি। নানান ধরনের আমাদের যে প্রাচীনকালে ব্যবহৃত বিভিন্ন সাংস্কৃতিক উপাদানগুলো আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, এবং অনেক সাংস্কৃতিক কর্মীদের মধ্যেও আবার প্রাচীনকালের নানান ধরনের যে আমাদের লোকগীতি ছিল সেগুলোকে ফিরিয়ে আনবার একটা আমরা প্রয়াস দেখতে পাচ্ছি। মানে নেগেটিভ পজিটিভ দুটো মিলেই আমাদের এই চলমান রয়েছে এই চর্চাটা। তবে আমি মনে করি যে যেসব বিষয়গুলোকে আমরা পজিটিভলি আমাদের সমাজ সংস্কৃতিকে ধরে রাখবার জন্য এবং বিকশিত করবার জন্য প্রয়োজন আছে, সেগুলোকে আরো বেশি করে আমাদের আঁকড়ে ধরার প্রয়োজন রয়েছে, এবং সেগুলোকে বিকাশের জন্য নানান ধরনের কাজ করার সুযোগ রয়েছে। সেখানে শুধুমাত্র আবার আমরা অনেক সময় যে কোনো কিছু উন্নয়নের জন্য সরকারের দিকে তাকিয়ে থাকি। শুধুমাত্র সরকার নয়, এটা আমাদের সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের চেতনা তৈরি হতে হবে, যাতে তারা তাদের মৌলিক যে সাংস্কৃতিক উপাদানগুলোকে ধরে রাখতে পারে, তাদের চর্চাগুলোকে আরো বেশি করে চর্চা করতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা ট্রান্সফর্ম করে দিয়ে যেতে পারে। সে প্রচেষ্টাগুলো আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে থাকতে হবে। এবং আমাদের এই সময় যেটা আমাদের একটা অভাব আমরা পাচ্ছি, সেটা হচ্ছে বিশেষ করে আমরা 80-90 দশকে অনেক ধরনের প্রকাশনা দেখতাম। এরকম উৎসবের দিনে নানান জায়গা থেকে, একটা ক্লাব থেকে, একটা সংগঠন থেকে নানানভাবে বিভিন্ন প্রকাশনা হতো। এখন যেহেতু আমাদের ডিজিটাল যুগ আসার পরে এই যে পাবলিশ করা যে প্রকাশনার সংখ্যা অনেকটা কমে গেছে। এখন এটাও এক ধরনের, আমি মনে করি যে আমাদের সাংস্কৃতিক স্খলন বলবো কিনা জানি না, এটাও আমাদের ধরে রাখা দরকার। কারণ হচ্ছে প্রকাশনার মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের সংস্কৃতিকে, আমাদের নিশ্চয় আপনার সঙ্গে আমরা আরো আলোচনা করব। আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতি থেকে এসে আপনার কাছে আমরা আবারও যাব। দর্শক, আরো একটা বিরতি নিব, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা পহেলা বৈশাখ নিয়ে আলোচনা করছিলাম, চট্টগ্রামে কেমন প্রস্তুতি সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমি কবি সাংবাদিক ওমর কাছে আপনার কাছেই যেতে চাই। মথুরা বিকাশ ত্রিপুরা তিনি বলছিলেন যে পাহাড়ে এই পহেলা বৈশাখকে ঘিরে বা নানা ধরনের উৎসবকে ঘিরে প্রকাশনা হয় বা আরো নানা ধরনের ছোট ছোট নানা অন্য আয়োজনগুলো হয়। আমরাও দেখতাম যে চট্টগ্রামে একসময় কবিতার আসর হতো কিংবা প্রকাশনা হতো, খুব উৎসব মুখর ভাবে এই পর্বগুলো পালন হতো। সেই চিত্র কি আসলে এখন দেখেন গত কয়েক বছর ধরে বা কয়েক মধ্যে? না, একটা আপনি জানেন যে চট্টগ্রামের নন্দন কারণে রাত জেগে থাক কবিতায় অন্যরকম পূর্ণিমায় নামে একটা সারা ধরে কবিতার আসর জমতো চৈত্র সংক্রান্তির দিনে, পয়লা বৈশাখের আগের রাতে। আমরা সবাই সারা রাত কবিতা পড়তাম। আমাদের ছোটবেলায় পয়লা বৈশাখ উপলক্ষে বৈশাখী এইরকম নানা রকম নাম দিয়ে আমরা লিটল ম্যাক করতাম। এখন হয়েছে কি, ওই প্রকাশনাটা যুগটা শেষ হয়ে গেছে, মানে নেই আর। এখন বড় পত্রিকাগুলো, বড় মিডিয়াগুলো বিশেষ করপত্র করে, এই বড় বড় পত্রিকা বিশেষ সংখ্যা করে পত্রিকাগুলো, এই মিডিয়াগুলো যেগুলো ইলেকট্রনিক্স মিডিয়া, ওরা নানা রকম অনুষ্ঠানের আয়োজন করে, ওই পয়লা বৈশাখ অনুষ্ঠানটা করে। এখন সেই প্রকাশ অনুষ্ঠান নাই। তবে পয়লা বৈশাখ যেটা আমাদের জীবনে চট্টগ্রামে আমি দেখেছি, আপনি হয়তো জানেন, আমি একটা ব্যবসায়িক পরিবারের ছেলে। তো আমাদের চাকতাই খাতুনগঞ্জ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাণিজ্য কেন্দ্র, ওরা পয়লা বৈশাখের দিন নতুন হিসাবের খাতা, এটা অবশ্য আলোচনায় আনতাম আমরা, যেটা হাল খাতা, ওটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখনো পর্যন্ত আমাদের এই যে চাকতাই এলাকার আমাদের দোকানে এই যে বৈশাখ থেকেই শুরু হয়, ওখানে ডিসেম্বর নেই। নতুন যারা প্রতিষ্ঠান খুলছে ওরা হয়তো ইংরেজি হিসাব করে, ইংরেজি সালে খ্রিস্টাব্দে করে, কিন্তু বঙ্গাব্দটা থেকেই ওখানকার ব্যবসায় আসলে হয়েছে কি, আমাদের জীবন আচরণ, আমাদের কৃষিভিত্তিক এই সমাজটা তো কৃষির উপর নির্ভর করে, এবং এই জন্য বাংলা ঋতুভিত্তিক। যেমন আমরা একটা জানি যে বৈশাখ আসবে, গ্রীষ্মকাল শুরু হবে, গরম পড়বে, সেই হিসেব। তারপরে এরপরে বর্ষা আসবে, বর্ষায় বৃষ্টি হবে, জমি ভিজবে,
নতুন ফসল আসবে, এইরকম করে করে পুরোটা ঋতুর উপর, বাংলা ঋতুর উপর। এবং এই আমাদের বাংলা ঋতুর প্রত্যেকটা নাম আসলে মহাজাগতিক প্রকৃতির উপর নির্ভর। প্রত্যেকটা মাসের নাম আপনি দেখেন তারার নামে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, প্রত্যেকটা তারার নামে। এটা একটা মানে একেবারে প্রকৃতির সাথে লগ্ন একটা আমাদের এই বছরটা। মাত্র আমাদের বঙ্গাব্দের সময় মাত্র 500 বছরের কাছাকাছি, যদিও এটা 1432 ঢুকবে, কিন্তু আসলে এটা শুরু হয়েছে 963 থেকে, কারণ হিজরি 963 থেকে এটা সম্রাট আকবর চালু করেছেন। এর মধ্যে পুরো বাংলার ফসলের আগমন, ফসল কখন যাবে, এটাই তো একটা কৃষিভিত্তিক সমাজ ছিল। এখন ধীরে 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 কৃষিটা কমে যাচ্ছে, কৃষি জমি দখল হয়ে যাচ্ছে, নতুন বাড়ি উঠছে, ব্যবসার প্রসার হচ্ছে, আমরা আমাদের এখানে ইপিজেড হচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ড চেঞ্জ হচ্ছে, কারণে বৈশাখের মর্ম হয়তো আমরা এখন বুঝতে পারছি না, কিন্তু একসময় এটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানে পহেলা বৈশাখের মতো বোধহয় এরকম আর কোনো উৎসব নেই যেটা বাঙালির প্রাণের সঙ্গে এত বেশি করে এত বেশি প্রাণের সঙ্গে। কারণ সব ধর্মের মানুষের মানে কৃষিকাজ তো সব ধর্মেই কাজ করে, আর বৃষ্টিতে তো ভিজে সব মানুষই, গরম তো লাগে সব মানুষের বৈশাখ আসলে, এটা আর কি। তো এই জন্য বৈশাখ আমরা ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামে বৈশাখ এলে একটা মেলা হতো, ওটা হচ্ছে বাজি পোড়ানোর মেলা। ওই মেলায় সারাদিন ধরে মেলা চলতো। সন্ধ্যাবেলা হলে যখন মানে অন্ধকার হয়ে আসতো, আকাশে নানা রকমের বাজি পড়তো, একটা অসাধারণ জিনিস। বন্ধ হয়ে গেছে, এখন নাই। মানে আমরা কবে তাকাতাম, এই যে আলো, তখন তো বিদ্যুৎ ছিল না, আকাশের মধ্যে হঠাৎ আলোর এত স্ফুরণ, এত চমৎকার, ফুটতে 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 করে নানা রকমের বড় বড় মনীষীর ছবি ফুটে উঠত ইয়েতে। আলোর এই খেলা আসলে মানুষের মনের মধ্যে এক ধরনের প্রেরণা যোগাতো, উচ্ছ্বাস যোগাতো। তারপর ধরেন এই যে তখন, এখন যে আমরা বৈশ্বিক অর্থনীতিতে আমরা আমাদের বাজার ছড়িয়ে গেছে, তখন তো বাজার ছিল তো ওই বাজারেই, মেলার বাজার, হাট বাজার, তাই আর কি। তো আমার মনে হয় আমাদের বৈশাখের এই প্রেরণাটাকে আমাদের প্রত্যেক মানুষের মধ্যে জিইয়ে রাখা দরকার। নিশ্চয়ই আমরা আপনার সঙ্গে আরো আলোচনা করব। আমরা একটু অলোক কুমার ঘোষ আপনার কাছে যেতে চাই। উনি বলছিলেন যে এক সময় গ্রামে মেলা হতো বা সেটা নাই, বা চট্টগ্রামে এই যে কবিতার আসর হতো, এরকম টুকটাক অনেকগুলো আয়োজন হয়তো ধীরে 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 হয়তো হারিয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় যে এই যে চট্টগ্রামে এখন ডিসি হিলের বাইরে নানা জায়গায় আয়োজনের পরিধি হয়তো বেড়েছে, কিন্তু আগের সেই জৌলুস কতটা পান? আগের সেই জৌলুস তো একটু কম বলতে হয়, কারণ আগের যে প্রাণের একটা স্পন্দন ছিল সেই মেলাকে ঘিরে, এখন হচ্ছে সবাই যায়, কিন্তু তারপরে মানে মনে হয় প্রাণের ওই জিনিসটা নাই, প্রাণের যে স্পন্দনটা। কারণ এই বাঙালির যত উৎসব আছে, যত তার থেকে এই প্রধান উৎসব বোধহয় পয়লা বৈশাখটাই বোধহয় উৎসব, মানে সবচেয়ে মানে নির্ভেজাল, মানে বাঙালির প্রকৃত উৎসব। আমাদের বাঙালির জীবনে যত উৎসব আছে সবগুলির মূলে কিন্তু আমাদের পয়লা বৈশাখটা ছাপিয়ে একটা বৃহৎ একটা প্রাণের তাগাদা দেয়। কিন্তু সেই জিনিসটা এখন একটু কম। হয়তো অনেকে আসে, পয়লা বৈশাখ সকালে উঠে আসতে হয়, যায়, কিন্তু ওই যে প্রাণের স্পন্দনটা একটু কম, আগের তুলনায় অনেক কম। কারণ আগে স্বতঃস্ফূর্ত চিন্তা করেন, ওই যে ডিসিএলটা এখন চিন্তা করেন, ওখানে আগে মঞ্চ ছিল না, পাহাড় ছিল, ওখানে অনেক সময় দেখা যেত গাছ উঠে গেছে, ছেলেবেলা সব যে গাছটা পরিষ্কার করে আবার মঞ্চ করে প্রোগ্রাম হচ্ছে, বৃষ্টি হচ্ছে, স্লিপ মানে কাদা টাদা ওখানের ভিতরে। এখন তো কাঠামোটা ঠিক হয়েছে, হ্যাঁ, এখন কিন্তু এখন তো স্থায়ী মঞ্চ আছে, মঞ্চ করে দিয়েছে, গ্যালারি আছে, মানুষ বসছে দেখছে, আগে তো সেরকম ছিল না। আসলে মানে আমি একটু মাঝখানে একটু কথা বলি,
যে আগের সেই বিবর্তন তো হবেই, পরিবর্তন তো হবেই। হ্যাঁ, আমার মনে হয় আসলে আমাদের উৎসবের ধরনটা একটু পাল্টেছে। এখন একজন মানুষ ডিসি পাহাড়ে না গিয়ে লাইভ তো দেখছে ঘরে, মানে এই কারণে মানে আমি একেবারে বলবো না যে আগের সেই জিনিসটাই, আসলে উচ্ছ্বাসের উৎসবের ধরন এবং ইয়েটা পাল্টেছে। ঘরে বসেই দেখছে, হ্যাঁ মিডিয়া উৎসাহটা আসলে কমে নাই, এটা ঠিক না, মানে আমার কমে গেছে এটা আমি বলবো না, কারণ মানে এটা ধরনটা পাল্টেছে, এখন স্ক্যাটার্ড হয়ে গেছে। তো চট্টগ্রামে এখন আগে যেটা ডিসিএল কেন্দ্রিক হতো, এখন চট্টগ্রাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে মেলাটা। এমনকি গ্রামে গেলেও দেখবেন এখন আছে, আমাদের এই যে কর্ণফুলীর পাড়ে ওখানে হচ্ছে, তারপর বিচের ওখানে একটা হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু মেলা। সাংস্কৃতিক জাগরণের জায়গাতেও কি কোথাও কি ভাটা পড়েছে বলে মনে হয় আপনার? সাংস্কৃতিক ভাটা তেমন পড়েনি, মনের দিক থেকে হয়তো অনেকে একটুখানি ইয়াতে হয়ে যাবে, ব্যাপার না সেটা, এটা আপাতত হয়তো মনে দিয়ে হচ্ছে না। আমার মনে হয় আগে যেমন আমরা প্রতিটি ঘরে ঘরে গান শুনতাম, এই সকালে উঠেই দেখতাম সারে গামা বাজে, এখন ওই জিনিসটা পাওয়া যায় না। একবারে কালচারাল সেক্টরটা যেন অনেকটা ভাটা পড়ে গেছে। যেমন আগে স্কুলে প্রোগ্রাম হতো প্রতি বছর, কলেজে প্রোগ্রাম হতো, তারপর ব্যাংক পাড়া ওখানে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হতো, ওগুলি কিন্তু এখন নাই, একদম কমে গেছে। যার ফলে প্রতিটি পাড়ায় পাড়ায় ওই জিনিসগুলি এখন ইয়ে করছে না, কারণ ছেলেমেয়েরা ওইসব জিনিস পেলেই তো ফ্লো আসবে, ওরা ওখানে আসবে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে মানে খুব কম। এটা হয়তো আপাতত ভাটা বোঝা হবে, না হওয়ার কিছু না, বাঙালির উৎসব উদ্দীপনা দিয়ে হবে একদিন, আমরা আশাবাদী। নিশ্চয়ই। আমরা আবার একটু পাহাড়ে যেতে চাই। আমরা আমাদের সঙ্গে আবারও যুক্ত হচ্ছেন খাগড়াছড়ি থেকে মথুরা বিকাশ ত্রিপুরা। আপনার কাছে আমরা এই পর্যায়ে একটু জানতে চাই যে এই যে আপনি বলছিলেন যে সেখানে নানা ধরনের উৎসব পালন হয়, কিন্তু আগের যে প্রাণ সেই প্রাণটুকু আসলে আগের মতো হয়তো নেই। এই যে পাহাড়ের উৎসব শুধুমাত্র পাহাড়ের মেজাজের মধ্যে রাখা বা পাহাড়ের সংস্কৃতির মধ্যে রাখা, এটা করতে হলে আসলে কোথায় কি কি আসলে ঘাটতি রয়ে গেছে? আসলে এখন পাহাড়ের উৎসবটা আসলে সেই অর্থে শুধু পাহাড়ের নাই। এখন আমরা দেখতে পেয়েছি যে যখন এই যে বৈশ্বসাংগ্রাই বিজুর যখন দিন এগিয়ে আসতে শুরু করেছে, আমরা ঢাকা বেসড নানান মিডিয়াতে, আমাদের সামাজিক মিডিয়াগুলোতে প্রচারণা দেখেছি। পাহাড়ে যাচ্ছে লোকজন, কোথায় যাচ্ছে তারা, কেউ সাংগ্রাই যাবে, কেউ বিজুতে যাবে, কেউ বৈশুতে যাবে, এরকম করে কিন্তু এটা এক ধরনের জাতীয় অনুষ্ঠানের মতো হয়ে গেছে। এখন সবাই সম্মিলিতভাবে অংশগ্রহণ করছে। এখানে যেটা আমি মনে করি যে সেটা হচ্ছে যেমন আগেকার দিনে আমাদের যে পালাগান হতো, হ্যাঁ, গ্রামে গ্রামে পালাগান হতো, ত্রিপুরাদের যেমন এরকম পালাগান গায়েবরা গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন, রাতে গান গাইতেন, বা চাকমাদের গ্যাংহুলি, বা আমাদের মামাদের যে বিভিন্ন লোক যে নাটক, তাদের যেমন যাত্রাপালা হতো, লোকনাটক হতো, সেগুলো এখন আর ওভাবে নাই। এখন আমরা অনেকটা মানে এটা হয়তো স্বাভাবিক যে সাংস্কৃতিক পরিবর্তনের একটা অংশও হতে পারে। ধরেন এখন আমরা যেমন গত পরশুদিন থেকে আমরা দেখেছি কার নতুন গান বের হলো, কার নতুন ভিডিও কি বলে এটা ভিডিও চিত্র বের হলো, এরকম করে নানান প্রচারণা হচ্ছে, অনেকের নতুন নতুন গান প্রচারিত হচ্ছে, সেখানে আমরা কমেন্ট করছি, লাইক করছি, শেয়ার করছি। এটা হয়তো একটা নতুন মাত্রা আমাদের সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে। তবে এখানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এটার সাথে আমাদের ওই যে প্রাচীন বা মৌলিক যে বিষয়গুলোকে আমরা কিভাবে অ্যাটাচমেন্টে রাখতে পারি। যদি এগুলো বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে দেখা যাবে যে আমরা অতিমাত্রায় আধুনিক হতে গিয়ে, ডিজিটাল হতে গিয়ে হয়তো আমরা আমাদের যে প্রাচীন বা মৌলিক বিষয়গুলোকে আমরা হয়তো একসময় হারিয়ে ফেলবো। ওই জায়গাতে আমি বলছিলাম যে আসলে ওই হারিয়ে যাওয়ার ব্যাপারটা যাতে না ঘটে। একটা ভাষা যেমন হারিয়ে যাওয়ার ঠিক না, একটা সংস্কৃতি বা সাংস্কৃতিক উপাদান সেটা হারিয়ে যাওয়ার ঠিক না, সেটা আমাদের শুধুমাত্র ওই সংশ্লিষ্ট জাতি গোষ্ঠীর সম্পদ নয়, সেটা আমাদের এই দেশের সম্পদ এবং এই মানে ভূখণ্ডের সম্পদ। বলতে গেলে এটা আমাদের পৃথিবীর সম্পদ। এটা হারিয়ে গেলে আমরা কোনো না কোনোভাবে একটি যে গহনা থেকে একটি জুয়েল হারিয়ে যাওয়ার মতো হবে আমাদের। এগুলোকে আমাদের ধরে রাখা এবং আমাদের প্রজন্মকে এই বিষয়ে সচেতন করা। আমাদের যেমন এখন যে কাপড় বোনার বিষয়গুলো, আমাদের নতুন প্রজন্মের মেয়েরা এখন আর সেভাবে কাপড় বুনতে জানে না, কারণ আমরা এখন কম দামে ওই যে আমাদের টেক্সটাইল থেকে অনেক কাপড় কিনতে পারছি,
এটার সাথে হয়তো আমাদের বাণিজ্যের সাথে আমাদের সংস্কৃতির একটা সাংঘর্ষিক অবস্থান এখানে রয়ে গেছে। এগুলোকে কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি, একটা সিঙ্ক্রোনাইজ করতে পারি, এগুলোতে এটা আমাদের সরকারের পাশাপাশি যারা এটা নিয়ে কাজ করেন, গবেষণা করেন, মথুরা বিকাশ তাদের ত্রিপুরা, কাজটা আপনাকে শুরু হয়। অনেক ধন্যবাদ। আমাদের হয়তো সময় থাকলে আপনার কথা আমরা আরো শুনতে পারতাম। আমরাও চাই যে পাহাড়ের সংস্কৃতি পাহাড়ের মতো করেই বেঁচে থাকুক এবং একটি প্রাণ নিয়েই বেঁচে থাকুক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা ছোট্ট আরো একটা বিরতিতে যাব, ফিরবে একটু পর। দর্শক, আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা বৈশাখের একাল সেকাল নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুজন অতিথি। আমি একটু শুরুতে যেতে চাই কবি সাংবাদিক ওমর গাই স্যার। এই যে আমরা অনেক স্মৃতিচারণ করলাম, অনেক আয়োজনের কথা বললাম, কিন্তু এই বৈশাখ যাতে কোনোভাবে বাটা না পড়ে, আমরা প্রজন্মকে কিভাবে এই বৈশাখের চেতনায় সম্পৃক্ত করতে পারি? এটা আসলে বৈশাখ চেনা তো নববর্ষ চেনা, পহেলা বৈশাখ চেনা মানে তো আসলে নিজের দেশকে চেনা, নিজের প্রকৃতিকে চেনা, নিজের ঋতুগুলোকে চেনা, নিজেকে চেনা। তো এই জন্যই এটার গুরুত্ব, এটার মাহাত্ম্য, বাংলার প্রকৃতিকে আমার সন্তানকে জানানো আমারই দায়িত্ব। আমাকে তো, আমি যাই হই না কেন, আমাকে বাঙালি হয়ে থাকতে হবে। সেটা হচ্ছে প্রধান এবং গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি আমার দেশের হয়ে আমি যাই করি না কেন, কিন্তু আমি আমার দেশ প্রথম, আমার সংস্কৃতি আমার প্রথম। এই চেতনাটাই আমরা তুলে ধরতে হবে এবং সবাইকে জানাতে হবে যে আমার এটা। নিশ্চয়ই। অলোক কুমার ঘোষ, আপনার কাছে যেতে চাই। আমরা আয়োজন, এই যে আমরা বললাম যে মাঝে মাঝে হয়তো জৌলুস কিছুটা কমে যায়, আমাদের এই আয়োজনটাকে যাতে আরো বেশি জৌলুসপূর্ণ করা যায়, কিভাবে করা সম্ভব? এটা মূলত পারিবারিকভাবেই গ্রো করা উচিত। প্রথমে আমাদের পরিবার, তারপর হচ্ছে সমাজ, তারপর আমাদের সব দেশ। সুতরাং পরিবার থেকে বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে ট্রেন্ড আপ করা উচিত। তারপরে যেমন স্কুলের উচিত এই জিনিসগুলিকে মাথায় দেওয়া, যাতে করে ভবিষ্যতে আমরা বাঙালি হয়ে বাঁচতে পারি। কারণ আমাদের প্রধান উৎসব বাঙালির উৎসব পয়লা বৈশাখ। সুতরাং এগুলিকে মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে, যাতে করে আমরা মাথায় রেখে যেটা করতে হবে, এটা আমাদের প্রধান উৎসব। বাঙালি সব উৎসবের থেকে একটা এক্সেপশন এটা। সুতরাং পরিবার থেকে এবং সমাজ থেকে এবং টোটাল লোক সবাই থেকে এটা গ্রো করতে হবে, যাতে করে আগামীতে আমরা এই জিনিসগুলি বাঁচিয়ে রাখতে পারি। অন্য কোনো উপায় নেই। কারণ খালি ওই সার্টিফিকেট নিলে তো কাজ হবে না। হ্যাঁ, এই সার্টিফিকেট দিয়ে কোনো কাজ হবে না। কিন্তু এইটাতে মূল জিনিস এটা, সার্টিফিকেট পাশাপাশি আমাদের এইসব জিনিসগুলি মাথায় রাখতে হবে। আমরাও চাই যে এই যে বাঙালির যে সাংস্কৃতিক জাগরণ, আমাদের যে ঐতিহ্য, সেসব বেঁচে থাকুক নতুন প্রজন্মের মধ্যে। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং সেই সঙ্গে নববর্ষের শুভেচ্ছা দুজনকে। আপনাকেও শুভেচ্ছা এবং দর্শককেও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আপনাদেরকেও শুভেচ্ছা। নতুন বছরে ভালো কাটুক আপনাদের, ভালো থাকুন সবাই।